হেই ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি এইচ হানিফ ফয়সাল। আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি একাদশ শ্রেণী আইসিটি বই চ্যাপ্টার 2 নিয়ে। চ্যাপ্টার 2 অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর আজকে আলোচ্য বিষয় হবে ক্লাউড কম্পিউটিং নিয়ে। আর ক্লাউড কম্পিউটিং এ আজকে আমরা এক্সপ্লেইন করব ক্লাউড কম্পিউটিং কি, ক্লাউড কম্পিউটিং এর মডেল সমূহ এবং ক্লাউড কম্পিউটিং এর সুবিধা ও অসুবিধা নিয়ে। তো চলো শুরু করি। তো প্রথম প্রশ্ন, ক্লাউড কম্পিউটিং বিষয়টা কি? ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট ভিত্তিক একটি বিশেষ পরিষেবা বা একটি ব্যবসায়িক মডেল যেখানে বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার, কম্পিউটিং সেবা, সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার প্রভৃতি সেবা সহজে ক্রেতার সুবিধা মতো চাহিদা মাত্র ও চাহিদা অনুযায়ী ব্যবহার করার সুযোগ প্রদান করা বা ভাড়া দেওয়া হয়। যেমন ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড সার্ভিস ব্যবহারকারীর কাছে যে সেবাগুলো দিয়ে থাকে তা হলো রিসোর্স স্কেলেবিলিটি or flexibility, on demand and pay as you go। এখন রিসোর্স স্কেলেবিলিটি or ফ্লেক্সিবিলিটি মানে কি? এটা হলো রিসোর্সের নমনীয়তা বা কর্মক্ষমতা। এটা মানে হলো ক্রেতার যত সুবিধা প্রয়োজন হবে সেবাদাতা তত পরিমাণ সেবা দিতে পারবে। মানে তুমি যা চাইবা, তুমি যে পরিমাণ চাইবা আমি সেম পরিমাণ প্রোভাইড তোমাকে করতে পারবো। এটা হলো কি রিসোর্স স্কেলেবিলিটি or ফ্লেক্সিবিলিটি। তারপর কি অন ডিমান্ড। অন ডিমান্ড মানে কি চাহিদা সাপেক্ষে, মানে ক্রেতা যখন চাইবে সেবাদাতা কি তখনই সেবা দিতে পারবে। অন ডিমান্ড, আমি যদি সন্ধ্যায় চাই তুমি সন্ধ্যায়, যদি তুমি ফজরের সময় চাও তাহলে ফজরের সময়, যদি তুমি বলো যে না ভাই আমার তো দুপুর একটা সময় লাগবে, তাহলে কি ওই একটা সময় দিতে পারবে। এটা কি বলো কি অন ডিমান্ড। এটাই হলো ক্লাউডিং এর সবচেয়ে বড় সুবিধা, তুমি যখন চাইবা তখনই তুমি বিষয়টা পেতে পারো। ওকে, পে এজ ইউ গো অর্থ যেমন খরচ তেমন পরিশোধ, মানে তুমি যতটুকু ব্যবহার করবে, অর্থাৎ ক্রেতাকে আগে থেকেই কোনো ধরনের সেবা সংরক্ষণ করতে হবে না। ক্রেতা যতটুকু ব্যবহার করবে ঠিক ততটুকুর জন্য কি সে পেমেন্ট করবে। ক্লিয়ার? এটাকে বলে কি পে অ্যাজ ইউ গো। তো এই তিনটা কিন্তু ক্লাউড কম্পিউটিং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এবং এটা অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে আবার খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে যে পে অ্যাজ ইউ গো মানে কি, অন ডিমান্ড কি, বা রিসোর্স স্কেলেবিলিটি বা ফ্লেক্সিবিলিটি বিষয়টা কি। মনে থাকবে তো বিষয়টা ভালো করে মাথায় রেখো যে অন ডিমান্ড যখন চাইবো তখন, মানে যখন চাহিদা তখন, আর পে অ্যাজ ইউ যতটুকু ব্যবহার করবা ঠিক ততটুকু পরিশোধ করবা, আর রিসোর্স স্কেলেবিলিটি মানে হলো কি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিতে পারবো। ক্লাউড কম্পিউটিং উদাহরণগুলো হলো যেমন AWS, তারপর আজিওর, তারপর গুগল ক্লাউড, তারপর ড্রপবক্স, সবগুলো কি ক্লাউড কম্পিউটিং। তো আমরা সবাই কিন্তু গুগল ক্লাউড ব্যবহার করে অভ্যস্ত, গুগল ক্লাউড, আর ড্রপবক্সও আমরা ব্যবহার করে অভ্যস্ত। তো এত বেশি পপুলার না, তবে যারা ফ্রিল্যান্সিং করে তাদের জন্য এটা ড্রপবক্স খুব পপুলার একটা বিষয়। ওকে, তো দেন ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদগুলো কি কি? ক্লাউড কম্পিউটিং প্রকারভেদ হলো প্রাইভেট ক্লাউড, কমিউনিটি ক্লাউড এবং কি হাইব্রিড ক্লাউড। বুঝতে পারছো? প্রাইভেট ক্লাউড মানে নির্দিষ্ট প্রতিষ্ঠান বিষয়গুলো ব্যবহার করে থাকবে, বড় ধরনের কোম্পানি শুধু তারাই ব্যবহার করে থাকে বলে প্রাইভেট ক্লাউড। সাধারণত কোনো বিশেষ কমিউনিটির জন্য যে ক্লাউড ডেভেলপ করা হয় সেটা হলো কি কমিউনিটি ক্লাউড। ধরো যে ঢাকা সেনানিবাস শুধু অফিসার ও সৈনিকদের জন্য একটি ক্লাউড ডেভেলপ করা হলো, তাহলে কেবলমাত্র অফিসার ও সৈনিকরা কি এই সার্ভিস নিতে পারবে, এটাকে হলো কি কমিউনিটি ক্লাউড। ওকে, আর হাইব্রিড ক্লাউড কি? হাইব্রিড ক্লাউড হলো পাবলিক এবং প্রাইভেট ক্লাউডের সংমিশ্রণ, যেখানে জটিল ক্রিয়াকলাপগুলো কি প্রাইভেট ক্লাউড ব্যবহার করে পরিচালিত হয় এবং জটিল নয় বা সহজ সরল এমন ক্রিয়াকলাপগুলো কি পাবলিক ক্লাউডের মাধ্যমে পরিচালিত হয়। ওকে, এই তিন ধরনের ক্লাউড কি নর্মালি ব্যবহার করা হয়, প্রাইভেট, কমিউনিটি এবং হাইব্রিড ক্লাউড। ওকে, ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেলগুলো কি কি? ক্লাউড কম্পিউটিং এর পরিষেবা মডেলের উপর ভিত্তি করে তিন ধরনের প্রাথমিক পরিষেবা রয়েছে, যা অবকাঠামোগত পরিষেবা বা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, যাকে IaaS বলা হয়। তো এখানে IaaS এর কি কি বৈশিষ্ট্য আছে? IaaS হলো GoGrid, তারপর AWS, তারপর হলো কি rockspace.com, ওরা হলো কি অবকাঠামোগত পরিষেবা, বিভিন্ন ধরনের অবকাঠামোগত পরিষেবা সার্ভিস তারা প্রোভাইড করে থাকে। ওকে, তারপর হলো কি, তারপর হলো প্ল্যাটফর্ম ভিত্তিক পরিষেবা, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, মানে যাকে বলো PaaS। আর প্ল্যাটফর্ম ভিত্তিক সার্ভিস কারা দিয়ে থাকে? যেমন force.com, তারপর appengine.com, তারপর azure.com, এগুলো হলো কি PaaS, মানে তারা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ভিত্তিক সার্ভিস দিয়ে থাকে। ওকে, তার পরবর্তী হলো কি সফটওয়্যার পরিষেবা অথবা সফটওয়্যার এজ এ সার্ভিস, যাকে SaaS বলে। তুমি মন চাইলে এটাকে সসও বলতে পারো, তোমার ইচ্ছা আর কি। ওকে, আমি কিন্তু বলছি না এটাকে সস বলতে। ওকে, দেখো এই SaaS সার্ভিসটা কারা প্রোভাইড করে থাকে? যেমন গুগল ডক কিন্তু তুমি ডকুমেন্টের, মাইক্রোসফট অফিসের যে বিষয়গুলো আছে সবগুলো তুমি গুগল ডকে ইউজ করতে পারো। ওকে, তারপর আছে জিমেইল, তারপর হলো তোমার বেস ক্যাম্প। এখন ধরো যে তুমি গুগল ডকের যে সার্ভিসগুলো ইউজ করতেছো, এক্সেল, তারপরে তুমি ওয়ার্ড, এই সবগুলো ইউজ করতেছো, এখানে কি তোমার কম্পিউটারে কি সফটওয়্যার ইনস্টল করতে হচ্ছিল? না, তোমার কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করে না, তুমি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড বলো, এক্সেল বলো, অ্যাক্সেস বলো, এর সকল বিষয় বা পাওয়ার পয়েন্টের সকল বিষয় কিন্তু তুমি খুব ইজিলি করতে পারতেছো, অথচ তোমার কম্পিউটারে কিন্তু এই সফটওয়্যারটা ইনস্টল করা নাই। এই বিষয়টা অ্যাকচুয়ালি কি ক্লাউড কম্পিউটিং। তুমি একটা ক্লাউডের মাধ্যমে বিষয়টা
গ্রহণ করতেছে। ওকে, তো আমরা এই বিষয়গুলো দেখবো যে আসলে আইএএস অথবা পিএএস অথবা এসএএস বিষয়গুলো আসলে কি। প্রথমত অবকাঠামোগত সেবা নিয়ে কথা বলি বা ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস নিয়ে। তো এটা কি? এই ধরনের সেবায় অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার ভাড়া দেওয়া হয়, অর্থাৎ ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল স্টোরেজ ইত্যাদির মতো মৌলিক রিসোর্স সমূহের অ্যাক্সেস সরবরাহ করে। ক্লায়েন্ট ভার্চুয়াল মেশিন ভাড়া নেয় এবং সেই মেশিন নিজের ইচ্ছামতো সফটওয়্যার ইনস্টল করতে পারে। এটি একটি সম্পূর্ণ কম্পিউটারের মতো কাজ করে। সিস্টেম পুরো নিয়ন্ত্রণ ক্লায়েন্টের হাতে থাকে এবং ক্লায়েন্ট নিজের মতো করে সেই মেশিন দরকারি কাজ করতে পারে। অ্যামাজন ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড, যাকে বলে EC2 এর উদাহরণ, এবং EC2তে ডেটা সেন্টারের প্রতি সার্ভারে 1 থেকে 8টি ভার্চুয়াল মেশিন চলে। ক্লায়েন্টরা এগুলো ভাড়া নেয়। ভার্চুয়াল মেশিনে নিজের ইচ্ছামতো উইন্ডোজ বা লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করা যায়। তার মানে তোমার কিছু লাগবে না, অথচ তুমি আরেকজনের কম্পিউটারে ইচ্ছামতো সব কিছু করতে পারবা। এই অ্যাক্সেসটা তোমাকে দেওয়া হবে। এটা হলো কি অবকাঠামোগত সেবা। ওকে, এবং প্ল্যাটফর্ম ভিত্তিক সেবাগুলো কি হবে? প্ল্যাটফর্ম ভিত্তিক হলো এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে রান টাইম পরিবেশ সরবরাহ করে, যার উপর ভিত্তি করে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে। ক্লাউড প্রোভাইডার এখানে ভার্চুয়াল মেশিনগুলোর উপর আরেকটি লেয়ার যোগ করতে পারে। ব্যবহারকারী অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস অর্থাৎ এপিআই ব্যবহার করে এই প্ল্যাটফর্ম লেয়ারে নানা সার্ভিস কনফিগার ও ব্যবহার করতে পারে। এক্ষেত্রে একটি সমস্যা হলো উক্ত সিস্টেম, ডেটাবেস কিংবা অ্যাপ্লিকেশন এর নিয়ন্ত্রণ ইউজারের কাছে থাকবে না, যেটা শুধু অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার সেবায় ছিল। গুগলের অ্যাপ ইঞ্জিন এর একটা উদাহরণ। তুমি চাইলে কি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে না, ওগুলো নিয়ন্ত্রণ কি তারা। তাহলে বুঝতে পারতেছো প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা কি এবং ইনফ্রাস্ট্রাকচার ভিত্তিক সেবা বিষয়টা আসলে কি। ওকে, তো প্ল্যাটফর্ম কি? প্ল্যাটফর্মের দায়িত্ব তোমার হাত, আর প্ল্যাটফর্ম তো তারা তোমার হাতে ছেড়ে দিবে না। এন্ড প্ল্যাটফর্ম ওনার কি সবগুলো তোমার হাতে ছেড়ে দিবে? না, প্ল্যাটফর্ম ওনার কি তারা সবগুলো তোমার হাতে ছেড়ে দিবে না, তারা কি কিছু নিজেরা নিয়ন্ত্রণ করবে। তার মানে কি পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ কিন্তু তুমি প্ল্যাটফর্ম ভিত্তিক সেবায় পাচ্ছ না। যেমন সফটওয়্যার ডেভেলপার, তারপর ওয়েব ডেভেলপার ও ব্যবসায়ীরা পিএএস থেকে উপকৃত হতে পারে। এটি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্ল্যাটফর্ম সরবরাহ করে। এটিতে সফটওয়্যার সাপোর্ট এবং পরিচালনা পরিষেবা, স্টোরেজ, নেটওয়ার্কিং, তারপরে টেস্টিং, হোস্টিং ও রক্ষণাবেক্ষণ অ্যাপ্লিকেশন রয়েছে। যারা ওয়েব ডেভেলপার তারা ভালো করে জানে প্ল্যাটফর্ম ভিত্তিক সেবাগুলো কি এবং তারা কীভাবে কাজ করে। বিভিন্ন এপিআই কিন্তু আমরা ব্যবহার করি থাকি বা এপিআই যখন ইউজ করি তখন কিন্তু এই বিষয়গুলো আমাদের কাজ করে। ওকে, দেন আমরা আলোচনা করব সফটওয়্যার সেবা অর্থাৎ সফটওয়্যার এজ এ সার্ভিস বা SaaS। এটা হলো এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের ডেভেলপ করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীকে ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করতে দেয়। সাধারণত একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহারের পূর্বে ক্রয় করতে হয় এবং কম্পিউটারে ইনস্টল করতে হয়। অন্যদিকে SaaS ব্যবহারকারী সাধারণত সফটওয়্যারটি ক্রয়ের পরিবর্তে মাসিক ভিত্তিতে সাবস্ক্রাইব করে ইন্টারনেটের মাধ্যমে সেবা গ্রহণ করে। যেমন তোমাকে যদি আমি বলি, যেমন ক্যানভা প্রো বলো অথবা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখানে তুমি ওদের সার্ভিস নিলে তোমার কিন্তু কম্পিউটারে কোনো কিছু ইনস্টল করতে পারবে না। তুমি কিন্তু ইলাস্ট্রেটর বলো অথবা তুমি ধরো প্রিমিয়ার প্রো বলো অথবা তুমি যা ইচ্ছা বলো না কেন, যে কোনো সফটওয়্যারের কাজ তুমি করতে পারবা, কিন্তু তোমার কম্পিউটারে কোনো কিছুই ইনস্টল করার প্রয়োজন হবে না। এই সার্ভিসটাকে বলা হয় সফটওয়্যার সেবা, যা ক্লাউড কম্পিউটিংয়ের আওতাধীন। যেমন আমি উদাহরণস্বরূপ তোমাকে গুগল ডকের কথাই ধরা যাক। যেমন ইন্টারনেট ওয়েব ব্রাউজার ব্যবহার করে গুগল ডক দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব, যেমন ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন কাজই করা যায়। গুগল এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি আমাদের কাছে পৌঁছে দিচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। সফটওয়্যারটি চলছে গুগল ক্লাউডের উপর ভিত্তি করে। এই যে বিষয়টা, এটা হলো কি আসলে ক্লাউডিং ফ্যাক্ট। যেমন আমরা গুগল ডক সবগুলো ইউজ করি, কিন্তু তোমার কম্পিউটারে কি গুগল ডক বা মাইক্রোসফট অফিস ইনস্টল করা ছিল? না, দরকার নাই। স্প্রেডশিট ইনস্টল করা ছিল? না, কোনো দরকার নাই। পাওয়ার পয়েন্ট ইনস্টল করা ছিল? না, কোনো কিছু দরকার নাই। কিন্তু তুমি ঠিকই বিষয়গুলো বানাইতে পারতেছো, ইউজ করতে পারছো। এইটাই হলো কি আসলে ক্লাউডিং এর ম্যাজিক। বর্তমানে ক্লাউডিং ধরতে পারো একটা বড় ধরনের বিপ্লবের পথে। ওকে, ক্লাউডিং সার্ভিসগুলো। ওকে, তারপর দেখো ক্লাউডিং এর সুবিধাসমূহ কি। এতক্ষণ যা বললাম আসলে ক্লাউডিং এর সুবিধাই ছিল মেইনলি। ক্লাউডিংকে যে কোনো স্থান থেকে যে কোনো সময় ইন্টারনেটের মাধ্যমে কি ক্লাউড সেবা গ্রহণ করা যায়। বিভিন্ন ধরনের রিসোর্স যেমন হার্ডওয়্যার অথবা সফটওয়্যার ইত্যাদি কি শেয়ার করা যায় এবং কম খরচে। তোমার কিন্তু প্রশ্ন করতে পারে যে ক্লাউড কম্পিউটিংয়ে কী কী সেবা গ্রহণ করা যায়, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হ্যাঁ, হার্ডওয়্যারের সেবা নিতে পারবা, তুমি কি সফটওয়্যারের সেবা নিতে পারবা। ওকে, আর কোম্পানির অপারেটিং খরচ কি তুলনামূলক কম। অবশ্যই এর অপারেটিং খরচ কি অবশ্যই অনেক বেশি কম। দেন ক্লাউডে সংরক্ষিত তথ্য যে কোনো স্থান থেকে যে কোনো সময় অ্যাক্সেস করা যায় এবং তথ্য কিভাবে প্রসেস বা সংরক্ষিত হয় তা জানার প্রয়োজন হয় না। কিভাবে সংরক্ষিত হয় আসলে বিষয়টা জানা। যেমন তোমাকে বলতে পারি যে গুগল ড্রাইভ উত্তম উদাহরণ। তুমি কি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তা অ্যাক্সেস পাচ্ছ। ওকে, দেন দেখো সহজে কাজকর্ম মনিটরিং এর কাজ করা যায়, ফলে বাজেট ও সময়ের সাথে তাল মিলিয়ে কর্মকাণ্ড পরিচালনা করা যায়। ওকে, দেন অধিক নির্ভরযোগ্য ও নিরাপদ সিস্টেম রয়েছে কি ক্লাউড কম্পিউটিংয়ে। সব কিছু সত্ত্বেও কিছু না কিছু অসুবিধা কিন্তু তার রয়েই গেছে। আমরা অসুবিধাগুলো একটু দেখার চেষ্টা করি। দেখো ক্লাউড কম্পিউটিংয়ের অসুবিধাগুলো হলো ডেটা, তথ্য অথবা প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ থাকে না। তুমি চাইলেই কিন্তু সবগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না। ওকে, এটা খুব সেন্সিটিভ বিষয় যে তুমি চাইলে নিয়ন্ত্রণ করতে পারবে না সব কিছু। দেন
এটি দ্রুতগতি সম্পন্ন। আমরা যতটা দ্রুতগতি ভাবি বিষয়টা কিন্তু আসলে তত দ্রুতগতি সম্পন্ন না। তোমার পিসিতে সফটওয়্যার ইনস্টল থাকলে যতটা ফাস্ট হইতো ওই ক্লাউডিংয়ে কি ততটা ফাস্ট তুমি পাবা না। দিস ইজ নরমাল। ওকে। আর আবহাওয়াজনিত কারণে বা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে কি সার্ভিস বিঘ্নিত হবে, এটা নরমাল বিষয়। ওকে। আর ক্লাউড সাইটটি সমস্যা দেখা দিলে ব্যবহারকারী তার সার্ভিস থেকে বঞ্চিত হয়। যদি ক্লাউড যারা সার্ভিস প্রোভাইডার তাদের এখানে সমস্যা হলে তো তুমি সার্ভিস বঞ্চিত হবে। দিস ইজ নরমাল। কিন্তু বিষয়টা যদি তোমার এখানে থাকতো, তোমার পিসিতে যদি থাকতো সরাসরি বিষয়টা, তাহলে কি বিষয়টা এমন হতো না। সবচেয়ে মজার অসুবিধা হলো যে তথ্যের গোপনীয়তা ভঙ্গের এবং তথ্য পাল্টে যাওয়ার অর্থাৎ হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে। এটাই হলো সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয় যে হ্যাঁ, মানে অসুবিধা আর কি, উল্টা কথা বলতেছি আর কি, বিষয়টা হলো এটা, আর কিছু না। তো এই যে বিষয়টা যে হ্যাকিংয়ের একটা সম্ভাবনা থাকে, সো এটা হলো সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। তথ্য ক্লাউডে পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষিত হচ্ছে বা কীভাবে প্রসেস হচ্ছে তা ব্যবহারকারীর জানার উপায় থাকে না। এটা কি আর একটা মজার বিষয় আর কি, আসলে অসুবিধা কিন্তু মজার। ক্লাউড কম্পিউটিংয়ের টপিকটা এই পর্যন্তই, এবং আমি আশা করি তুমি ক্লাউড কম্পিউটিং ভালো করে বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে পারো। এবং তার চেয়ে বড় বিষয় হলো ক্লাউড কম্পিউটিং থেকে যদি প্রশ্ন করা হয়, আমাদের এই টপিকের বাইরে প্রশ্ন করার কোনো অপশন নাই। সো আশা করি তুমি বিষয়টা ক্লিয়ার, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।